আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সালিম সাদমান আজকে তোমাদের সামনে আসলাম। স্পেশালি এই ক্লাসটা হবে হচ্ছে এইচএসসি 25 এবং এইচএসসি 26-দের জন্য। এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচদের জন্য স্পেশালি এই ক্লাসটা হবে। আমি জাস্ট আজকে আমাদের যে জুওলজি 3 অধ্যায় পরিপাক ও শোষণ অধ্যায়ে যে পাকস্থলী বা স্টমাক টপিকটুক আছে, আমি জাস্ট পাকস্থলী টপিকটুক নিয়ে ক্লাস নেব। এখান থেকে কী কী এমসিকিউ আসে সেগুলো পড়াবো, এখান থেকে কী কী সিকিউ আসবে সেটা পড়াবো, এবং ডিটেলসে এই ক্লাসের মাধ্যমে পাকস্থলীটুক তোমাকে জায়গায় বসে সুন্দর করে বুঝাই দেবো, সুন্দর করে পড়িয়ে দেবো। ক্লাসটা বেশি সময় ধরে হবে না, হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ক্লাসটা হবে। সো চলো আমরা সবাই ক্লাসে মনোযোগ দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের আজকে টপিক কি? পাকস্থলী। আমাদের আজকে টপিক কি বলো? আমাদের আজকে টপিক হচ্ছে পাকস্থলী। আমাদের আজকে পড়ার টপিক হলো পাকস্থলী। আচ্ছা, পাকস্থলী থেকে প্রথমেই লাগে পাকস্থলীর দৈর্ঘ্য কত, পাকস্থলীর প্রস্থ কত। মনে রাখো, পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত বলো? 30 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। প্রস্থ কত আমাকে বলো? প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। পাকস্থলীর দৈর্ঘ্য কত আমাকে বলো? পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। মনে রাখবা, পাকস্থলীর দৈর্ঘ্য তার প্রস্থের ঠিক দ্বিগুণ। দৈর্ঘ্য তার প্রস্থের ঠিক কত গুণ? দ্বিগুণ। দৈর্ঘ্য তার প্রস্থের ঠিক দ্বিগুণ। তাহলে আমি কি মনে রাখবো? পাকস্থলীর দৈর্ঘ্য কত? পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে আমার 30 সেন্টিমিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলো? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, এবার তুমি চলে আসো, এখান থেকে লাগবে পাকস্থলীর ধারণ ক্ষমতা। পাকস্থলীর ধারণ ক্ষমতা এক এক বয়সে এক এক রকম, এটা জানা লাগবে। মনে রাখবো যে পাকস্থলীর ধারণ ক্ষমতা এক এক বয়সে এক এক রকম। সাপোজ তুমি চলে আসো, আমাদের মধ্যে 3টা প্যারামিটার দেওয়া আছে এরকম। এক হলো সদ্য ভূমিষ্ঠ শিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 ml বা 1 আউন্স। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা কত আমাকে বলো? 30 ml বা 1 আউন্স। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 ml বা 1 আউন্স। 30 ml বা 1 আউন্স। বয়সন্ধিকালে পাকস্থলীর ধারণ ক্ষমতা দাঁড়াবে, পাকস্থলীর ধারণ ক্ষমতা দাঁড়াচ্ছে 1 লিটার। বয়সন্ধিকালে পাকস্থলীর ধারণ ক্ষমতা কত দাঁড়াচ্ছে? 1 লিটার। আর প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কত দাঁড়াবে? 1.5 থেকে 2 লিটার। কত? 1.5 থেকে 2 লিটার। তাহলে আমি কি বললাম? পাকস্থলীর ধারণ ক্ষমতা এক এক সময় এক এক রকম। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা কত? 30 ml বা 1 আউন্স। 30 ml বা 1 আউন্স। বয়সন্ধিকালে সেটা বেড়ে কত দাঁড়াচ্ছে? 1 মিটার। বয়সন্ধিকালে কত দাঁড়াচ্ছে? 1 মিটার। আর প্রাপ্তবয়স্ক মানুষ সেটা কত হচ্ছে? আমার 1.5 থেকে 2 লিটার। প্রাপ্তবয়স্ক মানুষ সেটা কত দাঁড়াচ্ছে আমাকে বলো? প্রাপ্তবয়স্ক মানুষ হচ্ছে সেটা 1.5 থেকে 2 লিটার। 1.5 থেকে 2 লিটার মনে থাকবে। এগুলো একটু জানা লাগবে। তার দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হচ্ছে 15। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 ml বা 1 আউন্স। বয়সন্ধিকালে যেটা দাঁড়াচ্ছে 1 লিটার। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দাঁড়াবে তোমার হচ্ছে 1.5 থেকে 2 লিটার। 1.5 থেকে 2 লিটার। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসে আমাদের এখান থেকে লাগবে পাকস্থলীর অংশ আছে 5টা। পাকস্থলীর কয়টা অংশ তোমাকে বলো? পাকস্থলীর 5টা অংশ আছে। পাকস্থলীর কয়টা পার্ট পাই বলো? আজমল স্যারের বইতে লেখা আছে পাকস্থলীর 5টা পার্ট আছে। প্রথমে হচ্ছে কার্ডিয়া। প্রথমে কিসের মধ্যে আসো? কার্ডিয়া। তারপর হচ্ছে ফান্ডাস। তারপর কি আছে আমাকে বলো? ফান্ডাস। তারপর আছে হচ্ছে বড় বাগ। তারপর কি আছে আমাকে বলো? বড় বাগ। তারপর ছোট বাগ, গেটার কার্ভেচার, লেজার কার্ভেচার। আর লাস্টে তোমার আছে হচ্ছে পাইলোরাস। লাস্টে কি আছে বলো? পাইলোরাস। লাস্টে আছে হচ্ছে পাইলোরাস। তাহলে আমি কি বললাম? কার্ডিয়া, ফান্ডাস, বড় বাগ, ছোট বাগ, পাইলোরাস। কার্ডিয়া, ফান্ডাস, বড় বাগ, ছোট বাগ, পাইলোরাস। কার্ডিয়া, এই 5টা হচ্ছে পাকস্থলীর অংশ। কার্ডিয়া, ফান্ডাস, বড় বাগ, ছোট বাগ, পাইলোরাস। সাপোজ আমি যদি চিত্র আঁকানো প্র্যাকটিস করি, তাহলে সাপোজ এইটা হচ্ছে আমাদের পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীতে খেয়াল করতেছে একটা নালী এসে উন্মুক্ত হচ্ছে। পাকস্থলীতে যে একটা নালী যে উন্মুক্ত হচ্ছে, এই নালীটাকে বলবো হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস। এটাকে আমি কি বলতেছি? অন্ননালী বা ইসোফেগাস। এটাকে আমি কি বলছি? অন্ননালী বা ইসোফেগাস। অন্ননালীর যে অংশ পাকস্থলীতে যে উন্মুক্ত হয়, অন্ননালীর যে অংশ পাকস্থলীতে যে উন্মুক্ত হয়, তাকে বলবো কার্ডিয়া। তাকে আমি কি বলতেছি? কার্ডিয়া। তাহলে কার্ডিয়া কি জিনিস? অন্ননালীর যে অংশ পাকস্থলীতে এসে উন্মুক্ত হচ্ছে, তাকে আমি কি বলতেছি?
কার্ডিয়া। অন্য নারীর যে অংশ পাকস্থলীতে যে উন্মুক্ত হচ্ছে তাকে আমি কি বলতেছি? কার্ডিয়া। অন্য নারীর যে অংশ পাকস্থলীতে উন্মুক্ত হচ্ছে তাকে আমি কি বলতেছি? কার্ডিয়া। পাকস্থলীর বাম পাশে গম্বুজের মতো একটা উঁচু অংশ আছে। ভাই এটা তো ডান পাশ না। শোনো, আমি বায়োলজির ড্রয়িং লেভেলগুলো বা চিত্রগুলো এমনভাবে মনে রাখবো এটা আমার মানব দেহে কীভাবে আছে। এটা আমার মানব দেহে তো ঠিক এইভাবে আছে, তাই না? আমি যদি এইভাবে দাঁড়াই, এটা মানব দেহ হচ্ছে, এটা আমার এইভাবে আছে, তাহলে এইটা তখন কি আমার বাম পাশের অংশ। এটা কোন পাশের অংশ? বাম পাশের অংশ। তারপর পাকস্থলীর এই যে বাম পাশে গম্বুজের মতো একটা উঁচু অংশ আছে। কিসের মতো উঁচু অংশ? গম্বুজ আকার। পাকস্থলীর বাম পাশে গম্বুজ আকার যে উঁচু অংশ আছে, গম্বুজের মতো যে উঁচু অংশ আছে তাকেই বলা হবে ফান্ডাস। তাকে আমি কি বলতেছি বলো? তাকেই বলা হচ্ছে ফান্ডাস। তাহলে পাকস্থলীর বাম পাশে গম্বুজের মতো যে উঁচু অংশ আছে তাকে আমি কি বলতেছি? ফান্ডাস। পাকস্থলীর বাম পাশে গম্বুজের মতো যে উঁচু অংশ আছে তাকে আমি কি বলতেছি? ফান্ডাস। এই ফান্ডাসে মনে রাখবা গ্যাস জমা থাকে। মানে গ্যাস জমা থাকতেছে কোথায় বলো? এই ফান্ডাস হচ্ছে গ্যাস জমা থাকে। ফান্ডাসে তোমার কি জমা থাকে বলো? ফান্ডাসে গ্যাস জমা থাকে, যাকে বলা হবে ফান্ডিক গ্যাস। তাকে আমরা কি বলতেছি? ফান্ডিক গ্যাস। তাকে কি বলতেছি আমরা? ফান্ডিক গ্যাস। আমাদের গ্যাস জমা থাকতেছে কোথায়? এই তোমার হচ্ছে ফান্ডাসে। আমাদের গ্যাসের ব্যথা কোথায় হয়? এই ফান্ডাসে গ্যাস জমা থাকে বলে আমার এখানে গ্যাসের ব্যথা হয়। তাহলে আমি কি বললাম? পাকস্থলীর বাম পাশে গম্বুজের মতো যে উঁচু অংশ তাকে আমি কি বলছি? ফান্ডাস। এবং এখানে গ্যাস জমা থাকে যাকে আমি কি বলছি? ফান্ডিক গ্যাস। খেয়াল করো, এখানে দুইটা বাঁক আছে, এই একটা বাঁক আর এই একটা বাঁক। তাহলে বল কোনটা ছোট আর কোনটা বড়? এই বাঁকটা হচ্ছে ছোট বাঁক, এই বাঁকটা হচ্ছে বড় বাঁক। এইটা হচ্ছে ছোট বাঁক, এটা হচ্ছে বড় বাঁক। ছোট বাঁকটা তোমার কেমন হবে? ছোট বাঁকটা হবে তোমার অবতল। ছোট বাঁকটা তোমার কেমন আমাকে বলো? ছোট বাঁকটা হবে হচ্ছে অবতল। ছোট বাঁকটা কেমন হবে আমাকে বলো? ছোট বাঁকটা হবে হচ্ছে অবতল। ছোট বাঁকটা কেমন? অবতল। এই যে বড় বাঁক, এই বড় বাঁকটা হবে হচ্ছে উত্তল। বড় বাঁক কেমন হবে বলো? বড় বাঁক হবে হচ্ছে উত্তল। ছোট বাঁক হবে হচ্ছে আমার অবতল, বড় বাঁক হবে হচ্ছে উত্তল। ছোট বাঁক হবে হচ্ছে অবতল, বড় বাঁক হবে হচ্ছে উত্তল। তাহলে আমি কি বললাম? পাকস্থলীর পাঁচটা অংশ আছে। অন্যের যে অংশ পাকস্থলীতে উন্মুক্ত হয় তাকে আমি বলতেছি কার্ডিয়া। বাম পাশে গম্বুজের মতো উঁচু অংশ তাকে বলতেছি ফান্ডাস। এখানে গ্যাস জমা থাকে যাকে আমি কি বলতেছি? ফান্ডিক গ্যাস। আচ্ছা, এটা ছোট বাঁক যেটা হচ্ছে অবতল, এটা বড় বাঁক যেটা উত্তল। এইবার পাকস্থলী ডিওডেনামে যে উন্মুক্ত হচ্ছে। কোথায় যে উন্মুক্ত হচ্ছে বলো? ডিওডেনামে। কোথায় যে উন্মুক্ত হচ্ছে? ডিওডেনামে যে উন্মুক্ত হচ্ছে। পাকস্থলীর যে অংশ ডিওডেনামে এসে উন্মুক্ত হচ্ছে, ধরো এটাই তোমার ডিওডেনামের সি অংশ। পাকস্থলীর যে অংশ ডিওডেনামে যে উন্মুক্ত হচ্ছে তাকে বলা হবে পাইলোরাস। তাকে আমি কি বলতেছি বলো? পাইলোরাস। তাকে আমি কি বলতেছি বলো? পাইলোরাস। তাহলে আমি কি বললাম? তাকে আমি কি বলতেছি? পাইলোরাস। তাহলে পাঁচটা অংশ পেয়ে গেলাম। অন্য নারীর যে অংশ পাকস্থলীতে উন্মুক্ত তাকে আমি বলতেছি কার্ডিয়া। এক, পাকস্থলীর বাম পাশে গম্বুজের মতো যে উঁচু অংশ রাখে বলতেছে ফান্ডাস। দুই, এখানে গ্যাস জমা থাকে যাকে ফান্ডিক গ্যাস বলে। এইটা হচ্ছে ছোট বাঁক যেটা তোমার হচ্ছে অবতল, যেটা ছোট বাঁক এটা হচ্ছে অবতল। এইটা হচ্ছে তোমার বড় বাঁক যেটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে বড় বাঁক যেটা হচ্ছে উত্তল। আর পাকস্থলীর যে অংশ ডিওডেনামে যে উন্মুক্ত হচ্ছে, কোথায় যে উন্মুক্ত হচ্ছে আমাকে বলো? পাকস্থলীর যে অংশ ডিওডেনামে যে উন্মুক্ত হচ্ছে তাকে আমি বলতেছি পাইলোরাস। তাকে আমি কি বলতেছি বলো? তাকে বলতেছি পাইলোরাস। তাহলে পাকস্থলীর যে অংশ ডিওডেনামে যে উন্মুক্ত হচ্ছে তাকে আমি কি বলতেছি বলো? পাকস্থলীর যে অংশ ডিওডেনামে এসে উন্মুক্ত হচ্ছে তাকে আমি বলতেছি যে পাইলোরাস। কি বলতেছি? তাকে আমি পাইলোরাস। তাহলে পাঁচটা অংশ ক্লিয়ার। পাকস্থলীর পাঁচটা অংশ ক্লিয়ার হয়ে গেছে। কার্ডিয়া, ফান্ডাস, বড় বাঁক, ছোট বাঁক, পাইলোরাস। কি বললাম? কার্ডিয়া, ফান্ডাস, বড় বাঁক, ছোট বাঁক, পাইলোরাস। কার্ডিয়া, ফান্ডাস, বড় বাঁক, ছোট বাঁক, পাইলোরাস। মনে থাকবে তো? কার্ডিয়া, ফান্ডাস, বড় বাঁক, ছোট বাঁক, পাইলোরাস। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে আসি তোমার সিকিউতে আসবে। এবার সময় যেটা পড়লাম এটা হচ্ছে এমসিকিউ টপিক, বা তোমার ক দাগের সঙ্গে আসবে কার্ডিয়া কি, ক দাগের সঙ্গে আসবে ফান্ডাস কি, ক দাগের সঙ্গে আসবে পাইলোরাস কি। এমসিকিউতে আসবে অন্য নারীর যে অংশ পাকস্থলীতে উন্মুক্ত হয় তাকে কি বলা হয়, পাকস্থলীর যে অংশ ডিওডেনামে উন্মুক্ত হয় তাকে কি বলা হয়। এগুলো মানে এমসিকিউ বা তোমার হচ্ছে এমসিকিউ জানা লাগবে। এবার চলে আসে আমরা একটা সিকিউ টপিক। এবার আমরা সিকিউ টপিকে আসি যে পাকস্থলীতে খাদ্যবস্তুর পরিপাক। কিসের মধ্যে আসো? পাকস্থলীতে খাদ্যবস্তুর পরিপাক। আমরা জানি পরিপাককে সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় পরিপাককে সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। পরিপাককে আমি কয় ভাগে ভাগ করতে পারি বলো? এটা তোমার ইয়াতে শুরুতে আছে। পরিপাককে আমি সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আমার যান্ত্রিক পরিপাক, আর দুই হলো আমার রাসায়নিক পরিপাক। কি বললাম? একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। কি বললাম? একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। কয়টা ভাগে ভাগ করতেছে বলো? একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক। আমি এবার প্রথমে চলে আসি যান্ত্রিক পরিপাকের মধ্যে। পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক।
পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক। কোন টপিকে আমার দিচ্ছে? পাকস্থলীতে খাদ্যের যান্ত্রিক পরিপাক। তোমার প্রথমেই জানা লাগবে এই পাকস্থলীতে খাদ্য। আচ্ছা, আমি যে লাইনগুলো লিখবো সেই লাইনগুলো তো থেকে তোমার এমসিকিউ আসবে, সেই লাইনগুলো তুমি পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবা, ঠিক আছে? মনে রাখবা, এক বিষয় আসো প্রথমে, পাকস্থলীতে খাদ্য, পাকস্থলীতে খাদ্য তোমাদের বইতে দেয়া আছে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে, বাট নতুন আদমন স্যারের যে 24 সালের অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য যে ভার্সনটা আসছে, যে আপডেট বা যে আপডেট বইটা আসছে, সেখানে লেখা পাকস্থলীতে খাদ্য 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা অবস্থান করতেছে আমাকে বলো? 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা অবস্থান করতেছে আমাকে বলো? পাকস্থলীতে খাদ্য 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। আবার পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা অবস্থান করে? পাকস্থলীতে খাদ্য 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। পাকস্থলীতে খাদ্য 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে। মনে থাকবে? আজকের ক্লাসে পড়াবো না, পরে একদিন হয়তো পড়াবো। আমাদের মনে রাখবা 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আছে, তার মধ্যে একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষের সমন্বয়ে তৈরি। কয় ধরনের কোষের সমন্বয়ে তৈরি আমাকে বলো? 4 ধরনের কোষের সমন্বয়ে তৈরি। তার মধ্যে একটা কোষ হচ্ছে প্যারাইটাল কোষ। তার মধ্যে একটা কোষের কি নাম বলো? প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ এই পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হয়। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে কি খরিত হচ্ছে আমাকে বলো? HCl খরিত হয়। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে কি খরিত হচ্ছে? HCl খরিত হয়। 100% ইম্পর্টেন্ট। অনেকবার বোর্ড কোশ্চেন, অনেকবার কলেজে টেস্ট পরীক্ষা বলো, পি টেস্ট পরীক্ষা বলো, অনেকবার আসছে। HCl খরিত হবে কোন কোষ থেকে? প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হয়। এই লাইনটা 100% ইম্পর্টেন্ট। কোন কোষ থেকে HCl খরিত হবে আমাকে বলো? প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হবে। আবার বলো তাহলে কোন কোষ থেকে HCl খরিত হচ্ছে? প্যারাইটাল কোষ থেকে তোমার হচ্ছে HCl খরিত হচ্ছে। এই HCl যেটা খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যেটা কি করতেছে? খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যেরকম কি করতেছে বলো? খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে তোমার কি খরিত হচ্ছে? প্যারাইটাল কোষ থেকে তোমার HCl খরিত হচ্ছে, যেটা আমার কি করতেছে? খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। প্যারাইটাল কোষ থেকে তোমার HCl খরিত হচ্ছে, যেটা আমার কি করতেছে বলো? যেটা হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। মনে থাকবে, যেটা হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে পাকস্থলীতে খাদ্য 4 থেকে 9 ঘন্টা অবস্থান করলো। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হচ্ছে, যেটা আমার কি করতেছে? যেটা হচ্ছে তোমার খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। আচ্ছা, পরের পয়েন্টে চলে আসি। আমি বলছিলাম না এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। পাকস্থলীর অন্তর্গাত্রে তুমি কি গ্রন্থি দেখতে পাও? গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীর অন্তর্গাত্রে কোন গ্রন্থি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে তোমার গ্যাস্ট্রিক জুস খরিত হবে। কি খরিত হবে বলো? গ্যাস্ট্রিক জুস। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার কি খরিত হচ্ছে আমাকে বলো? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হচ্ছে গ্যাস্ট্রিক জুস খরিত হবে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি খরিত হবে বলো? গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুস আমার মুখগহ্বরে সামান্য পরিমাণ খাদ্যের যে পরিপাক ঘটে, স্পেশালি শর্করাজাত খাদ্য, আমার আমিষ বা স্নেহত্বক মুখগহ্বরে কোনো পরিপাক ঘটে না। এই গ্যাস্ট্রিক জুস ওই খাদ্যের সাথে মিলিত হয়ে কাইম বা মন্ড গঠন করে। কি গঠন করতেছে আমাকে বলো? কাইম বা মন্ড। কি গঠন করতেছে আমাকে বলো? কাইম বা মন্ড। তাহলে আমি কি বললাম? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক জুস খরিত হচ্ছে, এই গ্যাস্ট্রিক জুস খাদ্যের সাথে মিলিত হয়ে তোমার কি তৈরি করতেছে? কাইম বা মন্ড তৈরি করতেছে। কি তৈরি করতেছে আমাকে বলো? কাইম বা মন্ড। তাহলে কি বললাম? এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক জুস খরিত হচ্ছে, সেটা খাদ্যের সাথে মিলিত হয়ে কি তৈরি করতেছে? কাইম বা মন্ড। আবার বলো, সেটা কি তৈরি করতেছে? সেটা হচ্ছে কাইম বা মন্ড তৈরি করতেছে। কি তৈরি করতেছে আমাকে বলো? কাইম বা মন্ড তৈরি করে। মনে থাকবে, কাইম বা মন্ড তৈরি করতেছে। ঠিক আছে? সো তোমার যদি কাইম বা মন্ড তৈরি করতেছে, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম? যে যান্ত্রিক পরিবেশের মধ্যে কি আছে? 4 থেকে 9 ঘন্টা অবস্থান করতেছে। কোন কোষ থেকে HCl খরিত হচ্ছে? প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হচ্ছে, যেটা খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আসতেছে গ্যাস্ট্রিক জুস, যেটা খাদ্যের সাথে মিলিত হয়ে কাইম বা মন্ডে পরিণত হচ্ছে। খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট। মসৃণ পেশির 3টা স্তর নিয়ে পাকস্থলী গঠিত। মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে পাকস্থলী গঠিত? মসৃণ পেশির 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত। তাহলে তোমরা আমাকে বলো, মসৃণ পেশির কয়টা স্তর নিয়ে পাকস্থলী গঠিত? 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত। আবার মসৃণ পেশির কতগুলো স্তর নিয়ে পাকস্থলী গঠিত? মসৃণ পেশির 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত। আবার মসৃণ পেশির কতগুলো স্তর নিয়ে পাকস্থলী গঠিত? মসৃণ পেশির 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত।
সরি, এই পেশিগুলোর সংকোচন পোষণের ফলে খাদ্য আরো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হয়। এই পেশিগুলোর সংকোচন পোষণের ফলে খাদ্য আরো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হয়। তাহলে বুঝতে পারলাম কি বললাম? তাহলে যান্ত্রিক পরিপাকের মধ্যে তুমি কি লিখবা? পাকস্থলীতে খাদ্য কত ঘন্টা অবস্থান করতেছে? 4 থেকে 9 ঘন্টা অবস্থান করতেছে। পাকস্থলীর কোন কোষ থেকে সেল আসতেছে? প্যারিটাল কোষ থেকে সেল আসতেছে, যেটা খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। তারপরের পয়েন্ট আমি কি বলবো? তারপর বলবো হচ্ছে আমি যে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি আছে না, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার কি খরিত হয়? গ্যাস্ট্রিক জুস খরিত হয়। এই গ্যাস্ট্রিক জুস ওই খাদ্যের সাথে মিলিত হয়ে কিসে পরিণত হচ্ছে? কাইম বা মন্ড। এমসিকিউ আসতে পারে, কাইম বা মন্ড কোথায় পাও তুমি? পাকস্থলীতে নাকি মুখগহ্বরে? কোথায় পাই আমি? পাকস্থলীতে পাই। মসৃণ পেশির কতগুলো স্তর নিয়ে পাকস্থলী গঠিত? মসৃণ পেশির কতগুলো স্তর নিয়ে পাকস্থলী গঠিত? মসৃণ পেশির 3টে স্তর নিয়ে পাকস্থলী গঠিত। এই স্তরগুলো সংকোচন পোষণের ফলে খাদ্য আরো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হচ্ছে। ক্লিয়ার? আমি যান্ত্রিক পরিপাকে এই জিনিসগুলোই লিখবো সিকিউতে আসলে, এবং বিশ্বাস করো এমসিকিউতে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ক্লিয়ার? তা আমি তোমাকে বলছিলাম পরিপাককে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক, তাই না? আমরা এত সময় যান্ত্রিক পরিপাক নিয়ে আলোচনা করলাম, এত সময় আমরা যান্ত্রিক পরিপাক নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটু রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো এবার হচ্ছে আমরা রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করবো। এবার আমরা রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করব। রাসায়নিক পরিপাক নিয়ে বলতে আমরা আলোচনা করব। রাসায়নিক পরিপাক মনে রাখবা, রাসায়নিক পরিপাক হচ্ছে সবসময় খাদ্যের বিক্রিয়া, মানে তোমার যে এনজাইমের সহায়তায় খাদ্য বিক্রিয়া ঘটে, এই খাদ্য এতে পরিণত হয়, এই খাদ্য ওতে পরিণত হয়। এখানে হচ্ছে রাসায়নিক পরিপাকের সাধারণত এই বিক্রিয়াগুলো হয়ে থাকে। ঠিক আছে, রাসায়নিক পরিপাক হচ্ছে বিক্রিয়াগুলো হয়ে থাকে। আচ্ছা চলে আসো রাসায়নিক পরিপাক। প্রথমে আসো শর্করা পরিপাক। 1 নম্বরে তুমি কিসের মধ্যে আসো? শর্করা পরিপাক। 1 নম্বরে তুমি কিসের মধ্যে আসো? শর্করা পরিপাক। তবে খুব ফেমাস এমসিকিউ, পাকস্থলীতে কি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে নাকি ঘটে না? পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না। তাহলে পাকস্থলীতে কি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে নাকি ঘটে না বলো? পাকস্থলীতে কখনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না। পাকস্থলীতে কখনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না। কেন পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না? অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকায়। অ্যামাইলো, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকায়। কেন হয় না আমাকে বলো? অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকায়। কেন তোমার হচ্ছে শর্করা পরিপাক হচ্ছে না? অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকায়। কোন এনজাইম না থাকে আমাকে বলো? অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকায় পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। অ্যামাইলোলাইটিক এনজাইম না থাকে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে পর্যন্ত? ঠিক আছে, এবার আমরা চলে আসো 2 নম্বর। আমার চলে আসো আমিষ পরিপাক। আমিষ পরিপাক। পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। আচ্ছা, পাকস্থলীতে এই আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটার জন্য, পাকস্থলীতে এই আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটার জন্য 2টা এনজাইম খরিত হয়। কি কি 2টা এনজাইম খরিত হয়? এক হলো নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় প্রোরেনিন। নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় প্রোরেনিন। নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় প্রোরেনিন। কি করে হচ্ছে আমাকে বলো? নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় প্রোরেনিন। ভাইয়া আমি কিভাবে বুঝতেছি এরা সক্রিয় নাকি নিষ্ক্রিয়? একটা সহজ উপায় শেখাই দিই, সারা জীবন কাজে লাগবে যারা মেডিকেলে পড়বা। কোনো এনজাইমের নামের শেষে যদি জেন থাকে অথবা আগে যদি প্রো থাকে, তাহলে তারা তোমার নিষ্ক্রিয় এনজাইম। কোনো এনজাইমের নামের শেষে কি? কোনো এনজাইমের নামের শেষে যদি জেন থাকে অথবা আগে যদি প্রো থাকে, কোনো এনজাইমের নামের শেষে যদি জেন থাকে অথবা আগে যদি প্রো থাকে, তারা তোমার কেমন? নিষ্ক্রিয়। তাহলে আমিষ পরিপাকের জন্য কেমন 2টা এনজাইম খরিত হচ্ছে? নিষ্ক্রিয় পেপসিনোজেন আর প্রোরেনিন। নিষ্ক্রিয় পেপসিনোজেন আর হচ্ছে প্রোরেনিন। আচ্ছা ঠিক আছে, প্রোরেনিন। আচ্ছা ভাই, এদেরকে সক্রিয় করবে কি? নিষ্ক্রিয় অবস্থায় বিক্রিয়া করতে পারবে না। এরা HCl এর সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করতেছে বলো? HCl এর সাথে বিক্রিয়া করবে। এরা কার সাথে বিক্রিয়া করবে? HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিন ও রেনিনে পরিণত হয়। তাহলে কার সাথে বিক্রিয়া করতেছে বলো? HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিন ও রেনিনে পরিণত হচ্ছে। HCl এর সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হচ্ছে আমাকে বলো?
পেপসিন ও রেনিন। খুব 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় পোরোরেনিনকে সক্রিয় করতেছে কে? নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় পোরোরেনিনকে সক্রিয় করতেছে কে? HCl। 100% ইম্পর্টেন্ট এমসিকিউ। নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় পোরোরেনিনকে সক্রিয় করতেছে কে? HCl। নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় পোরোরেনিনকে সক্রিয় করতেছে কে বলো? নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় পোরোরেনিনকে সক্রিয় করতেছে কে? HCl। নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় পোরোরেনিনকে সক্রিয় করতেছে কে? HCl। কে সক্রিয় করতেছে বলো? HCl হচ্ছে এগুলোকে সক্রিয় করতেছে, মনে থাকবে। এবার তুমি চলে আসো যে এই পেপসিন এবং রেনিন, এই পেপসিন এবং রেনিন কি করতেছে? আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করতেছে। খুব ফেমাস একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই 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 ইম্পর্টেন্ট। কোনটা কোনটা দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে? দুগ্ধ আমিষ কেসিনকে, দুগ্ধ আমিষ কেসিনকে, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। কোনটা দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে? দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে হচ্ছে তোমার রেনিন। দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে কে বলো? দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে হচ্ছে রেনিন। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে বলো দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে কে? রেনিন হচ্ছে তোমার দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। তাহলে দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে কে? রেনিন। রেনিন রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে, মনে থাকবে। রেনিন বানানটা একটু লিখে রাখো, RENNIN। পরে কাজে লাগবে, পরে কাজে লাগবে, লিখে রাখো RENNIN। এই অধ্যায় না আমরা যখন হয়তো জুওলজি 6 অধ্যায় যখন পড়াবো, কিডনি থেকে একটা হরমোন আছে সেটার নাম হচ্ছে রেনিন, RENIN। এটার নাম হচ্ছে রেনিন, RENNIN। তাহলে আমি আমিষ পরিপাকের মধ্যে কি বলবো? আমিষ পরিপাকের জন্য এখানে নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় পোরোরেনিন খরিদ হয়। আচ্ছা, এদেরকে সক্রিয় করতেছে কে? এদেরকে সক্রিয় করবো হচ্ছে HCl। এদেরকে সক্রিয় করতেছে কে বলো? এরা HCl এর সাথে বিক্রিয়া করে সক্রিয় পেপসিন এবং রেনিনে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? পেপসিন এবং রেনিনে পরিণত হচ্ছে। তারপর পেপসিন আমিষ জাতীয় খাদ্যকে তোমার পলিপেপটাইডে পরিণত করতেছে, ওটা বোর্ডে লিখলাম না। আর রেনিন কি করতেছে? দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতেছে। এছাড়া এই আমিষ পরিপাকের জন্য এই পাকস্থলীতে আরো একটা এনজাইম থাকে যাকে বলা হয় জিলেটিন। যাকে আমি কি বলবো? জিলেটিনেজ। যাকে আমি কি বলতেছি বলো? জিলেটিনেজ। তাহলে আমি কি বললাম? তিনটা এনজাইম থাকে মোট। এক হচ্ছে পেপসিন, দুই হচ্ছে রেনিন, তিন হচ্ছে জিলেটিনেজ। এক হচ্ছে পেপসিন, দুই হচ্ছে রেনিন, তিন হচ্ছে জিলেটিনেজ। ছন্দ দিয়ে মনে রাখবো একটা ছন্দ, পাজোর। কোন ছন্দ দিয়ে মনে রাখবো? পাজোর। তাহলে পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোন এনজাইম আছে? পাজোর। পাজোর কি দিয়ে মনে রাখবো? পাজোর। প হচ্ছে পেপসিনোজেন, জ থেকে জিলেটিনেজ, র হচ্ছে রেনিন। পতে পেপসিনোজেন, জ তে জিলেটিনেজ, র হচ্ছে রেনিন। তাহলে আমি কি বললাম বলো? পেপসিনোজেন, জিলেটিনেজ, রেনিন। কি বললাম বলো? পেপসিনোজেন, জিলেটিনেজ, রেনিন। কি বললাম বলো? পেপসিনোজেন, জিলেটিনেজ আর হচ্ছে রেনিন। পেপসিনোজেন, জিলেটিনেজ আর হচ্ছে রেনিন। ক্লিয়ার হইছে পর্যন্ত? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আমরা চলে আসি, শর্করা শেষ, আমিষ শেষ। এবার আমরা চলে আসবো স্নেহ জাতীয় খাদ্য পরিপাক। কিসের মধ্যে আসো? স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক। স্নেহ জাতীয় খাদ্য পরিপাক, স্নেহ পরিপাক। পাকস্থলীতে তোমরা বলো তো কেমন পরিবেশ বিদ্যমান? অম্লীয় পরিবেশ না ক্ষারীয় পরিবেশ? পাকস্থলীতে কেমন পরিবেশ বিদ্যমান? অম্লীয় পরিবেশ নাকি ক্ষারীয় পরিবেশ? পাকস্থলীতে যেহেতু HCl অ্যাসিড আছে, এই কারণে এখানে অম্লীয় পরিবেশ বিদ্যমান। তাহলে পাকস্থলীতে কোন পরিবেশ বিদ্যমান বলো? অম্লীয় পরিবেশ বিদ্যমান। মনে রাখবা এই অম্লীয় পরিবেশে তোমার এই স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের জন্য যে লাইপোলাইটিক এনজাইমগুলো আছে, এই লাইপোলাইটিক এনজাইম কাজ করতে পারে না। তাহলে কি বললাম? অম্লীয় পরিবেশে লাইপোলাইটিক এনজাইম কাজ করতে পারে না। লাইপোলাইটিক এনজাইম কাজ করতে পারে না। তাহলে আমি কি বললাম? যে অম্লীয় পরিবেশে কারা কাজ করতে পারে না? অম্লীয় পরিবেশে এই অম্লীয় পরিবেশে লাইপোলাইটিক এনজাইমগুলো কাজ করতে পারে না। তবে পাকস্থলীতে খুব দুর্বল গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম আছে। কি নামক এনজাইম আছে বলো? গ্যাস্ট্রিক লাইপেজ। পাকস্থলীতে খুব দুর্বল কি নামক এনজাইম আছে? গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা আমার স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তাহলে পাকস্থলীতে খুব দুর্বল কোন এনজাইম আছে আমাকে বলো? গ্যাস্ট্রিক লাইপেজ। পাকস্থলীতে খুব দুর্বল গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম আছে, যেটা হচ্ছে তোমার স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তবে এটা শুধুমাত্র মাখনের চর্বির উপর ক্রিয়া করে বলে প্রমাণ পাওয়া যায়। মাখনের চর্বির উপর ক্রিয়া করে বলে প্রমাণ পাওয়া গেছে। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ শুধুমাত্র কার উপর ক্রিয়া করতেছে?
মাখনের চর্বির উপর ক্রিয়া করতেছে। তাহলে বলা গ্যাস্ট্রিক লাইফেজ শুধুমাত্র কার উপর ক্রিয়া করতেছে? গ্যাস্ট্রিক লাইফেজ শুধুমাত্র মাখনের চর্বির উপর ক্রিয়া করতেছে। গ্যাস্ট্রিক লাইফেজ শুধুমাত্র মাখনের চর্বির উপর ক্রিয়া করতেছে। আচ্ছা, সিনেমা জাতীয় খাদ্য পরিপাকের জন্য এনজাইমগুলো দরকার, এটা তোমার অম্নি মাধ্যমে কাজ করতে পারে না, তবে গ্যাস্ট্রিক লাইফেজ শুধুমাত্র তোমার মাখনের চর্বির উপর ক্রিয়া করতেছে, মনে থাকবে। আচ্ছা, এইবার একটা অনুধাবন বা খ দাগের একটা প্রশ্ন পড়াবো, যেটা 100% কোটি% বলতে পারো পরীক্ষায় আসবেই আসবে, খুব সচরাচর আসে, খুবই আসে, যে পাকস্থলী নিজেই কেন এনজাইম দ্বারা পরিপাক হয় না? পাকস্থলী নিজেই কেন এনজাইম দ্বারা পাকস্থলী নিজেই কেন এনজাইম দ্বারা পরিপাক হয় না? পাকস্থলী নিজেই কেন এনজাইম দ্বারা পরিপাক হয় না? আমি সহজভাবে 4টা প্যারামিটার মনে রাখবো তোমাকে। কয়টা প্যারামিটার মনে রাখবো? 4টা। এই 4টা কারণে পাকস্থলী নিজেই কখনো এনজাইম দ্বারা পরিপাক হয় না। এই 4টা কারণে পাকস্থলী নিজেই কখনো এনজাইম দ্বারা পরিপাক হয় না। ভাই কোন 4টা কারণ? প্রথম পয়েন্টের মধ্যে আসো, এখানে পুরো মিউকাস স্তর থাকে পাকস্থলীতে, পুরো মিউকাস স্তর থাকে। এই পুরো মিউকাস স্তর থাকায় পাকস্থলীতে পুরো মিউকাস স্তর থাকে। এই পুরো মিউকাস স্তর থাকায় HCl কখনোই পাকস্থলীর কোনো ক্ষতি করতে পারে না। পাকস্থলীতে কি আছে বলো? পাকস্থলীতে পুরো মিউকাস স্তর আছে। বলো পাকস্থলীতে কি আছে? পাকস্থলীতে পুরো মিউকাস স্তর আছে। এই কারণে কি বললাম তোমার হচ্ছে, একটা মিনিট দাঁড়াও, পাকস্থলীতে পুরো মিউকাস স্তর আছে। এই পুরো মিউকাস স্তর থাকায় HCl এর কোনো ক্ষতি করতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর কাহিনী। 2 নম্বর কাহিনী মধ্যে হচ্ছে পাকস্থলীতে পুরো মিউকাস স্তর থাকায় HCl এর কোনো ক্ষতি করতে পারে না। 2 নম্বর পয়েন্টের মধ্যে আসো, পাকস্থলীর অন্তর্গাত্র থেকে পাকস্থলীর অন্তঃগাত্র থেকে বাইকার্বনেট আয়ন খরিত হয়। পাকস্থলীর অন্তঃগাত্র থেকে কোন আয়ন খরিত হচ্ছে? বাইকার্বনেট আয়ন খরিত হয়, যা HCl কে প্রশমিত করে। খরিত হয় যা HCl কে প্রশমিত করে। যা কাকে প্রশমিত করতেছে? যা HCl কে প্রশমিত করে, যা HCl কে প্রশমিত করে। তাহলে কি বললাম? পাকস্থলীর অন্তর্গাত্র থেকে কি খরিত হচ্ছে? বাইকার্বনেট খরিত হচ্ছে। তাহলে বলো পাকস্থলীর অন্তঃগাত্র থেকে কি খরিত হয়? পাকস্থলীর অন্তঃগাত্র থেকে বাইকার্বনেট খরিত হয়, যা তোমার কি করতেছে? যা হচ্ছে তোমার HCl কে প্রশমিত করতেছে। পাকস্থলীর অন্তঃগাত্র থেকে বাইকার্বনেট আয়ন খরিত হচ্ছে, যা হচ্ছে তোমার HCl কে প্রশমিত করতেছে, মনে থাকবে। এবার তুমি চলে আসো, এই যে পাকস্থলীর এই যে পেপসিনোজেন পাকস্থলীর পাকস্থলীতে আমি যেতে পারতো পরিপাক হওয়ার জন্য পেপসিনোজেন আছে। এই পেপসিনোজেনকে সক্রিয় করতেছে কে? HCl। এই পেপসিনোজেনকে সক্রিয় করতেছে কে? HCl। এই পেপসিনোজেন HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিনে পরিণত হচ্ছে, তাই না? এই পেপসিনোজেন HCl এর সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হচ্ছে আমাকে বলো? এই পেপসিনোজেন HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিনে পরিণত হচ্ছে, তাই তো? এই পেপসিনোজেন HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিনে পরিণত হচ্ছে। এই যে এই কাজেই তো HCl তোমার ব্যয় হয়ে যাচ্ছে। HCl দ্বারা গুরুত্বপূর্ণ কাজ করতেছে কে? নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করার জন্য। এই কারণে HCl আর কোনো ক্ষতি করতে পারতেছে না। এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। লাস্ট পয়েন্ট, পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন অবস্থায় থাকে। পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো কেমন অবস্থায় থাকে আমাকে বলো? ঘন সংলগ্ন অবস্থায় থাকে। পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো কেমন অবস্থায় থাকে? ঘন সংলগ্ন অবস্থায় থাকে। পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো কেমন অবস্থায় থাকে? ঘন সংলগ্ন অবস্থায় থাকে। পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো এত বেশি ঘন সংলগ্ন অবস্থায় থাকে যে HCl এর কোনো ক্ষতি করতে পারে না। তাহলে আমি কি বললাম? 4টা কারণে পাকস্থলী নিজেই তোমার পরিপাক হচ্ছে না। কয়টা কারণে? 4টা কারণে পাকস্থলী নিজেই পরিপাক হচ্ছে না। প্রথম পয়েন্ট কি? পুরো মিউকাস স্তর, যার কোনো ক্ষতি করতে পারতেছে না HCl। দ্বিতীয় কারণ কি? অন্তর্গাত্র থেকে বাইকার্বনেট খরিত হচ্ছে, যারা তোমার HCl কে প্রশমিত করে দিচ্ছে। 3 নম্বর পয়েন্ট কি?
এই যে নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করতেছে কে? রেনিন। তোমার HCl নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করতেছে। আর লাস্ট পয়েন্ট কি, এপিথেলিয়ামের অন্তঃস্থ কোষগুলো এত ঘন সংলগ্ন অবস্থায় থাকে যে HCl এর কোনো ক্ষতি করতে পারে না। আচ্ছা, তাহলে কি পাকস্থলীতে কখনোই কোনো ক্ষত তৈরি হয় না? পাকস্থলীতে কি কখনো কোনো ক্ষত তৈরি হয় না? হ্যাঁ হয়। পাকস্থলীতে দুইটা কারণে ক্ষত হইতে পারে আমাদের আজমল স্যারের বই অনুযায়ী। পাকস্থলীতে কয়টা কারণে ক্ষত হইতে পারে? পাকস্থলীতে দুইটা কারণে ক্ষত তৈরি হতে পারে। কয়টা কারণে ক্ষত তৈরি হতে পারে পাকস্থলীতে? দুইটা কারণে। এক নম্বর পয়েন্টটা কি, NSAID ওষুধ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। কি বললাম? এগুলো হচ্ছে ব্যথানাশক ওষুধ, ঠিক আছে? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। কি বললাম? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের কারণে পাকস্থলীতে ক্ষত হতে পারে। একটা ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে পাকস্থলীতে ক্ষত হইতে পারে। তাহলে দুইটা কারণে পাকস্থলীতে ক্ষত হইতে পারে। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে তোমার NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। কি বললাম? NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের কারণে পাকস্থলীতে ক্ষত হইতে পারে। আর আরেকটা কারণে কি, তোমার হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া। কিসের কারণে আমাকে বলো? হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে পাকস্থলীতে ক্ষত হইতে পারে। আচ্ছা, পাকস্থলীর ক্ষত কি নামে পরিচিত? গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। কি নামে পরিচিত এটা আমাকে বলো? গ্যাস্ট্রিক আলসার। তাহলে পাকস্থলীর ক্ষত কি নামে পরিচিত আমাকে বলো? গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। বা পাকস্থলীর ক্ষত কি নামে পরিচিত? গ্যাস্ট্রিক আলসার। তাহলে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে কয়টা কারণে? দুইটা কারণে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের কারণে আর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে। এই ছিল আমাদের পাকস্থলী টপিক টু। আশা করি আমি আধা ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে পাকস্থলী টপিক টু পুরো ক্লিয়ার করে দিছি, এবং আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং বইটা সামনে রেখে যদি দাগায় নাও, আমি যে লাইনগুলো বলছি, আমার বিশ্বাস তোমাদের এই 30 মিনিটের মধ্যে পাকস্থলী টপিক পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? সো আমি সালিম সাদমান, আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে সবাই ক্লাসটা করে ফেলো, বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলো, এবং রেগুলার ক্লাস আপলোড হবে, তোমরা রেগুলার ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।